চলে আসি একটু ডিফারেন্ট এবং একটু অন্যরকম হাইড্রোজেন অপেক্ষা, সেটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। তো ক্যালোমেল শব্দের অর্থ হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ, মার্কুরি স্কোয়ারটা হচ্ছে ব্ল্যাক, সো এই জন্য এটাকে ক্যালোমেল তড়িৎদ্বার বলা হয় এবং এর কনস্ট্রাকশন কিন্তু হাইড্রোজেন অপেক্ষা অনেক জটিল। এবং তোমাদের মাথায় এটাই প্রশ্ন আসবে, ভাইয়া আমরা কেন হাইড্রোজেন তড়িৎদ্বার থেকে আমরা ক্যালোমেলে চলে আসলাম? কারণ হাইড্রোজেন তড়িৎদ্বারের যে মান অর্থাৎ ই নট অফ সি, এই হাইড্রোজেন তড়িৎদ্বারের মান দেখো ভাইয়া এখানে 0 বসিয়েছে, আসলে এর মান তো আসলে 0 নয়, এটার মান পাওয়া যায়, মানটা খুবই অল্প পরিমাণ, বাট তারপর একটা মান পাওয়া যায়, কিন্তু এটা কনভেনশনালি 0 ধরা হয়েছে। মানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে 0 ধরার, যে এর সাথে তুমি যাই যোগ করবে না কেন কোষ বিভবের মান তাই হবে। অর্থাৎ আমি সহজ ভাষায় বলি যে যদি এটা অ্যানোড হিসেবে কাজ করে তাহলে জারণ বিভবের মান কি 0, তাহলে এর সাথে যুক্ত যেটা হবে সেটা কি ক্যাথোড, তাহলে কোষ বিভবের মান হবে অ্যাকচুয়ালি ক্যাথোডের মান। ওকে, সো এটা আমরা ম্যাথমেটিক্যালি তো দেখাবো ইনশাআল্লাহ পরবর্তীতে। তো এটা হচ্ছে বড় সুবিধা, আসলে কনভেনশনালি 0 ধরা হয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি 0 না। কিন্তু এটার একটা বড় প্রবলেম হচ্ছে যে এটা খুবই খুবই এক্সপেন্সিভ, বিকজ এখানে পুরোটা হচ্ছে প্লাটিনাম দিয়ে তৈরি। সো প্লাটিনাম হাইলি এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল, সো এই জন্য এবং এই ন্যানো প্লাটিনাম যুক্ত করার পরও দেখা যায় যে এটা খুব বেশি ব্যবহার করা যায় না, কারণ এটা একটা সার্টেন টাইমে এর এফিসিয়েন্সি লস্ট হয়ে যায়। যদিও ন্যানো প্লাটিনাম কোনো যুক্ত করার এটার নতুন টেকনোলজি আসার পরে এটার এফিসিয়েন্সি বেড়েছে, কিন্তু স্টিল এটা কোয়াইট এক্সপেন্সিভ হওয়াতে সচরাচর সবখানে ব্যবহার করা হয় না, এটা বহুল প্রচলিত নয়। খুবই এফিশিয়েন্টলি এটা আমাদের রেজাল্ট দেয়, কিন্তু এটা এক্সপেন্সের কারণে, এই প্লাটিনামের ব্যবহার কারণে এক্সপেন্সিভ, তাই এটা কম ব্যবহার করা হয়। তাই এজন্য নন এক্সপেন্সিভ অর্থাৎ খুবই সস্তা দামে পাওয়া যাচ্ছে ক্যালোমেল, এই জন্যই আমরা ক্যালোমেলে শিফট করেছি। সো এখন প্রশ্ন হচ্ছে ভাই কেন এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি? ওয়াই হাইড্রোজেন প্রাইমারি, ক্যালোমেল সেকেন্ডারি? বিকজ হাইড্রোজেনের যে মান এটা অলওয়েজ ফিক্সড, এটা কখনো পরিবর্তিত হয় না, নির্দেশক তড়িৎদ্বার অলওয়েজ ফিক্স থাকতেছে, প্রাইমারি। কিন্তু ক্যালোমেলের ক্ষেত্রে যেটা আমরা দেখবো এটা সেকেন্ডারি কেন, কারণ সেকেন্ডারির কারণটা হচ্ছে এটা ভ্যারি করতে পারে, কিন্তু একটা মান অ্যাচিভ করার পরে সেটা আর পরিবর্তিত হয় না। আমি এটা বুঝাতে চাচ্ছি এইভাবে, দেখো যে এই ক্যালোমেল তড়িৎদ্বারের যে মান এটা 3 রকম হতে পারে। যদি তুমি এখানে 0.1 মোলার পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করো তাহলে মান হতে পারে 0.3358 ভোল্ট। যদি 1 মোলার পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করো তাহলে হতে পারে 0.2824 ভোল্ট। আর যদি সম্পৃক্ত পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করে থাকো তাহলে আসবে 0.2444 ভোল্ট। সো অর্থাৎ এই মানগুলো ভ্যারি করতে পারে ডিপেন্ডিং on the concentration of potassium chloride. So এই জন্য এটা বিভিন্ন মানে পাওয়া যায় বিধায় এটাকে সেকেন্ডারি বলা হয়। কিন্তু এর যে কোনো একটা অর্থাৎ এই দুটা মান কোয়াইট ভ্যারি করতে পারে, কিন্তু সম্পৃক্ত ক্যালোমেলটা খুব বেশি ভ্যারি করে না, মানে সেটা একদম ফিক্স থাকে। এজন্যই বর্তমানে ক্যালোমেলের মধ্যে এই সম্পৃক্ত ক্যালোমেল ইলেকট্রোড ব্যবহার করা হয়। তো সেটাকে বলা হয় সম্পৃক্ত ক্যালোমেল ইলেকট্রোড, ইংরেজিতে বলা হয় স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড, SCE, এটা সাংকেতিক রূপ হচ্ছে SCE। সো এই হচ্ছে ব্যাপার, এই জন্য এটা সেকেন্ডারি আসলে, কারণ এর বিভিন্ন ভার্সন আছে, কিন্তু বেস্ট ভার্সন হচ্ছে সম্পৃক্ত ভার্সন, কারণ এটা আর পরিবর্তিত হয় না। কারণ এই পুরো তড়িৎদ্বারের বিভবের মানটা আসলে এই ক্লোরাইড ঘনমাত্রা, ক্লোরাইড আয়ন ঘনমাত্রার উপর নির্ভরশীল। এই কারণেই আসলে এটা সেকেন্ডারি হিসেবে বিবেচিত হয়, যেখানে এই হাইড্রোজেন তড়িৎদ্বারের মানের কোনো পরিবর্তন, এটা অলওয়েজ ফিক্স থাকে, তাই এটা প্রাইমারি। ওকে, আশা করি এই প্রাইমারি সেকেন্ডারি ব্যাখ্যাটা ভাইয়া দিতে পেরেছি। তো এখন সবাই আসো আমরা দেখি যে এই ক্যালোমেল ইলেকট্রোডের গঠনটা কি। ক্যালোমেল ইলেকট্রোড গঠনটা একটু কমপ্লেক্স, কারণ দেখো এর মধ্যে অনেক কিছুর কম্বিনেশন আছে। প্রথমটা দেখো যে এইখানে একটা রাবারের কর্ক আছে, এর কর্কের মধ্য দিয়ে একটা গ্লাস কাস্টল ফিট করা হয়েছে, এই কাস্টলের মধ্যে প্লাটিনাম ওয়্যারিং করা হয়েছে, প্লাটিনাম তার দেওয়া হয়েছে। এই প্লাটিনাম তারটা কানেক্টেড আছে, এখানে একটা মার্কারি, এটা সলিড মার্কারি বলের সাথে এটা কানেক্টেড আছে। এবং এখানে যে বিভিন্ন লেয়ারে তোমরা দেখতে পাচ্ছ, এই প্রথম লেয়ারে আছে সম্পৃক্ত পটাশিয়াম ক্লোরাইড, এর সাথে আবার একটা বহিস্থ কাস্টল আছে, যেটা অ্যাকচুয়ালি এই পটাশিয়াম ক্লোরাইড সম্পৃক্ত, এবং এই বহিস্থ কাস্টলটা আসলে লবণ সাথী হিসেবে কাজ করবে, সলভেন্ট হিসেবে কাজ করবে। এই সেকেন্ড লেয়ারে তোমরা দেখতে পাচ্ছ মার্কারি এবং মার্কিউরাস ক্লোরাইড অর্থাৎ মার্কারি 1 ক্লোরাইড অর্থাৎ ক্যালোমেলের পেস্ট মিক্সচার আছে, আর এবং ফাইনাল লেয়ার আছে সলিড মার্কারি বা বিশুদ্ধ মার্কারি। এবং এই প্লাটিনাম তারটা আসলে এই সলিড মার্কারি পর্যন্ত একদম কানেক্টেড করা আছে। সো এবং এখানে প্লাটিনাম ওয়্যারটা পরবর্তী সার্কিটের সাথে কানেক্টেড। সো এখন এই হচ্ছে মোটামুটি গঠন, এবং দেখতে পাচ্ছ এটা কোয়াইট ডিস্টিংক্ট ফ্রম হাইড্রোজেন ইলেকট্রোড। হাইড্রোজেন ইলেকট্রোড থেকে এটা সম্পূর্ণ একটা আলাদা মেকানিজম। হ্যাঁ, এবং দেখো যে এখানে যাই ব্যবহার করা হচ্ছে খুবই নন এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল, এবং এটা এই জন্য খুব বহুল ব্যবহৃত এবং খুব ফ্রিকোয়েন্টলি এটা ল্যাবরেটরিতে ইউজ করা হয়ে থাকে। সো এখন দেখো আমরা আসি যে যেহেতু এটা রেফারেন্স ইলেকট্রোড, এটা অ্যানোড হিসেবেও কাজ করতে পারে, এটা কি ক্যাথোড হিসেবেও কাজ করতে পারে। অ্যানোড হিসেবে কাজ করলে এই রিঅ্যাকশন, ক্যাথোড হিসেবে কাজ করলে এই রিঅ্যাকশন। সো অ্যানোডের রিঅ্যাকশনটা কি, মার্কারি থেকে মার্কারি 1 আয়ন, এই মার্কারি 2 মানে হচ্ছে এই মার্কারি 2 এটা মার্কারি ডাইমার, অর্থাৎ এই যে ভাই লিখেছি মার্কারি 2
ক্লোরিন 2, অর্থাৎ এটা মার্কারি 1 ক্লোরাইডের ডাইমার লিখেছি আসলে। সো এটা ডাইমার ক্যাটায়ন হিসেবে আসে এবং এই ডাইমার ক্যাটায়ন ক্লোরাইড আয়নের সাথে বিক্রিয়া করে এটা মার্কিউরাস ক্লোরাইড তৈরি করে। এবং ইন্টারেস্টিংলি দেখো, যখনই এই ক্লোরাইড আয়নের সাথে বিক্রিয়া হয়ে যাবে, এই ক্লোরাইড আয়ন আসলে আসবে কোত্থেকে? এটা আসলে আসবে আমার যে সম্পৃক্ত পটাশিয়াম ক্লোরাইড দেওয়া আছে এখান থেকে, দ্রবণ থেকে কি আমার ক্লোরাইড আয়ন সাপ্লাইড হবে। সো এই পটাশিয়াম ক্লোরাইডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা, যেটা এই দ্রবণ থেকে পটাশিয়াম ক্লোরাইড আয়নটা কি সাপ্লাই হবে। সো তখন দ্রবণে ক্লোরিন আয়নের ঘাটতি সৃষ্টি হবে। সো আবার দেখো যে এটি ক্যাথোড হিসেবে কাজ করে রিভার্স বিক্রিয়া, মার্কিউরাস ক্যালোমেল ভেঙে মার্কারি ক্যাটায়নের ডাইমার ক্লোরিন অ্যানায়ন তৈরি করবে এবং এই মার্কারি 1 ক্যাটায়ন ডাইমার ইলেকট্রন গ্রহণ করে সে মার্কারিতে কনভার্সন হবে। সো তখন দেখো দ্রবণে কিন্তু এক্সেস ক্লোরিন আয়ন ডেভেলপ করবে। তখন সে এক্সেস ক্লোরিন আয়ন কোথায় চলে যাবে? সে আবার তখন কি সম্পৃক্ত পটাশিয়াম ক্লোরাইড দ্রবণে ট্রান্সফার ব্যাপন প্রক্রিয়া চলে যাবে। সো অ্যাকচুয়ালি দেখো এই সিস্টেমের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মধ্যে আসলে ক্লোরিন আয়নটা কিন্তু একদম ভাইটাল একটা এলিমেন্ট। সো অর্থাৎ এই ক্লোরিন আয়নের কনসেন্ট্রেশন যদি ভ্যারিয়েশন হয়, এই আমার পটেনশিয়ালের মান অর্থাৎ ক্যালোমিক ইলেকট্রনের মানটা ভ্যারিয়েশন হবে, যেটা আমি একদম গাণিতিক সমস্যার অংশে আমি নার্স সমীকরণ দিয়ে এক্সপ্লেইন করব কিভাবে আমার এই ক্লোরিন আয়নের কনসেন্ট্রেশনটা আসলে এই পটেনশিয়ালগুলোকে ভ্যারি করতে পারে। সো এই জন্য বলা হয় তাকে ক্যালোমিক ইলেকট্রনের বিভবের মান ক্লোরিন আয়নের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এই জন্য আমরা সম্পৃক্ত পটাশিয়াম ক্লোরাইডটা ব্যবহার করে থাকি, কারণ এক্ষেত্রে এই মানটা খুব একটা বেশি ভ্যারি করে না। ঠিক আছে। এবং ফাইনালি দেখো তড়িৎদ্বার বিক্রিয়াটা কি, এটা আসলে ক্লোরিন আয়ন সাপেক্ষে রিভার্সিবল। সো এটা আমরা রিভার্সিবল সাইন দিয়ে দেখিয়েছি, আর তড়িৎদ্বার প্রেজেন্টেশন হচ্ছে এটা। ওকে। সো অর্থাৎ আমাদের এই নির্দিষ্ট তড়িৎদ্বার অংশের মূল উদ্দেশ্য হচ্ছে এটা আসলে আন্ডারস্ট্যান্ড করা, এই কনসেপ্টটা নেওয়া যে কিভাবে নির্দিষ্ট তড়িৎদ্বারগুলো গঠিত হয় এবং তারা কিভাবে কাজ করে, তাদের অ্যানোডিক ফাংশন এবং ক্যাথোডিক ফাংশন। ওকে। কারণ দুইটা ফাংশনই ইম্পর্টেন্ট, কারণ এর যে কোনো একটা ফাংশন কাজ করতে পারে ডিপেন্ডিং তুমি কোন ধরনের বস্তু এর সাথে অ্যাড করছো। ঠিক আছে। অর্থাৎ এদের থেকে অধিক সক্রিয় বস্তু অ্যাড করতেছো নাকি এদের থেকে কম সক্রিয় বস্তু অ্যাড করতেছো। সো এই বিষয়টা এখানে জানা খুব ইম্পর্টেন্ট ছিল। এটা অনেক বিস্তৃতভাবে আলোচনা করলাম, বাট এর কনসেপ্টটা মূল সামারিটা তোমাদের নিতে হবে। হয়তো পরীক্ষার হলে এই ডিটেল চিত্র আসবে না, কিন্তু এখান থেকে যে সামারিটা উঠে আসছে এই বিষয়টা তোমাদের ম্যাথমেটিক্স সলভ করতে এবং এই অংশ দিয়ে যদি কোনো ম্যাথ হয় ক্যালোমেল দিয়ে, এটা কিন্তু যথেষ্ট জটিল টাইপের ম্যাথ হয়। সো এই বিষয়গুলো তোমরা বুঝতে পারো, তাহলে অনেক জটিল অংশের ম্যাথগুলো তোমরা সলভ করতে পারবে এবং বেসিক অনেক কিছুই এখান থেকে ক্লিয়ার হবে। তো ভাই মোটামুটি এই থিওরিটিক্যাল পার্টটা শেষ করলাম। পরবর্তী অংশ ব্যাচে চলে যাব যে আমাদের বিভবের আমরা সংজ্ঞা পড়ছি, বিভবের নির্ণয়ের বিষয়গুলো বুঝে নিছি। সো আমরা এখন পরবর্তী অংশে চলে যাব এই বিভব রিলেটেড ইকুয়েশন, অর্থাৎ তড়িৎদ্বার বিভব বা কোষ বিভব রিলেটেড ইকুয়েশনগুলোতে যাব এবং সেই ইকুয়েশনগুলোর প্রতিপাদন, ডেরিভেশন এবং অ্যাপ্লিকেশন সবকিছুই আমরা পরবর্তী অংশে দেখব।